নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। গল্প কবিতা এবং এই সপ্তাহের নিবেদন ভালো আছি ভালো থেকো এই গল্পটির শেষ পর্ব। আমার সংবেদনশীল পাঠককুল অনয়ের জীবনের ঘুরে দাঁড়ানোর গল্প শুনতে চেয়েছিলেন। আজ আমরা তাঁদের সেই ইচ্ছার সম্মান রাখার চেষ্টা করলাম মাত্র। আমাদের আশেপাশে অনেক অনয় সংসারের স্বার্থপরতায় ধ্বংস হয়ে যান। শ্রদ্ধা জানাই সেই সব অনয়দের। আমাদের এই গল্পটির আগের দুটি পর্বের লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে। আজকের এই গল্পটির রচনা আমার নিজের, পাঠে আমার সঙ্গে থাকছেন পরমার কণ্ঠে শ্রীমতী রাকা সান্যাল, অমৃতা ও পরমার সহায়িকার কণ্ঠে শ্রীমতী চৈতালি চক্রবর্তী। এই গল্পে ব্যবহৃত রবীন্দ্রনাথের গান দুটি গেয়েছেন শ্রী দেবরাজ ঘোষ ও শ্রীমতী শকুন্তলা চট্টোপাধ্যায়। এই গল্পের প্রচ্ছদটি এঁকেছেন শ্রী সায়নদীপ সাহা। শুরু করছি আমাদের আজকের নিবেদন ভালো আছি ভালো থেকো শেষ পর্ব। উদ্ভ্রান্ত অনয় ধাক্কা দিয়ে দরজাটা খুলে দৌড়ে রাস্তায় চলে আসে। পেছনে তখন অনেক স্তম্ভিত চেনা মুখের সারি, যারা চিরদিন ভেবেছিল ওকে শুধুই দহন করা যায়, শোষণ করা যায়। আজ সেই অনয়ের হৃদয় নিংড়ানো কথাগুলো ওদের বিবেক হয়তো জাগায় না, কিন্তু এটা বুঝিয়ে দেয় শোষকের দম্ভ যখন শোষিতের আত্মাকে পীড়ন করে, তখন সেই যন্ত্রণা থেকে উদ্গত যে ধিক্কার, যে জ্বালা, তা পৃথিবী ধ্বংস করার ক্ষমতা রাখে। ব্যানার্জি বাড়ির ওই কটি প্রাণী যে তাতে নিশ্চিত ভেসে যাবে, সেটা বলার অপেক্ষাই রাখে না। উদ্দেশ্যহীন অনয় অগোছালো শরীরে মনে হন হন করে হেঁটে যায়। কোথায় যাবে নিজেই জানে না। রাস্তার কল থেকে আঁচলা ভরে জল খায়, চোখে মুখে জল দেয়। শুকিয়ে যাওয়া চোখের জলের যন্ত্রণা মুছে ফেলতে চায় বারবার। একটু আত্মস্থ হয়ে পকেট থেকে কালকের গাড়ির বিলটা বার করে। কি ভাগ্যিস সেটা ফেলে দেয়নি। ঠিকানাটা চেনা রাস্তার, কিন্তু এখানে এখন রাস্তাঘাট সব অন্যরকম। এত সকালে তারা খুলবে কিনা সেটাও ওর জানা নেই। তাও মোটামুটি আন্দাজে এগিয়ে যায় সেই কার রেন্টালটার অফিসের দিকে। হাইওয়ে দিয়ে হু হু করে ছুটে চলেছে গাড়িটা। যে ছেলেটি গাড়ি চালাচ্ছে তার খুব বেশি বয়স নয়, কিন্তু ভীষণই সফিস্টিকেটেড চেহারা। অনয়ের অনুমতি নিয়েই হালকা করে রবীন্দ্রসঙ্গীত চালিয়েছে, আর সাথে নিজেও গুনগুন করে গেয়ে চলেছে। এখানে হাইওয়ের ধারে প্রচুর সবুজ গাছ, অল্প দূর দূর ছোট ছোট হোটেল। হঠাৎ ছেলেটি গাড়িটাকে এইরকমই একটা হোটেলের সামনে দাঁড় করায়। পেছনে ঘুরে অনয়কে বলে, স্যার কিছু খেয়ে নিন, সকাল থেকে তো কিচ্ছু খাননি। এখানে পরিষ্কার বাথরুমও আছে, অনেক ফরেনার আসে এখানে। ওর জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে ছেলেটি উত্তর দেয়, খাননি যে সেটা জানার জন্য রকেট সায়েন্স লাগবে না, আপনার চোখ মুখই বলে দিচ্ছে। আবার অনয়ের চোখ সজল। এই অনাত্মীয় ছেলেটির সহানুভূতির কথায় অন্তর ছুঁয়ে যায়। অনেক তাকেও ডাকলে ছেলেটি উত্তর দেয়, আমি কিছু খাবো না, বাড়ি থেকে বেরোনোর সময় মা পেট ভরে খাইয়ে দেয়, বলে সারাদিন কি খাবি কোনো ঠিক নেই, ভালো করে খেয়ে যা। অনয় আর জোর করে না, গাড়ি থেকে নেমে এগিয়ে যায়। এই বিচিত্র পৃথিবীতে বিচিত্র জটিল মনের ততোধিক জটিল অঙ্ক মেলানো সত্যিই বড় দুরূহ। তবে মা শব্দটির মমতার এমন ব্যত্যয়
ওর জীবন ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে কিনা সন্দেহ। ভাই বোনকে দোষ দিয়ে কি হবে? ওরা তো ছোট থেকেই দেখে আসছে ওনাকে সহজেই দহন করা যায়। শুধু একটু ইমোশনের সাথে একটু দুঃখ মিশিয়ে বললেই ও নিজেকে নিঃশেষ করতে পিছপা হয় না। আর ঘন্টাখানেকের মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে যাবে। ফেরার টিকিটটাকে ক্যান্সেল করে নতুন টিকিট কাটতে হবে। এইসব ভাবনায় ও খানিকটা ব্যস্ত হয়ে পড়েছিল। এর মাঝেই অমৃতার ফোন। কিরে, তোর ঘর ওয়াপসি কেমন হলো? ওধারে অমৃতার স্বভাব সিদ্ধ ফাজিল গলা। অনেক উত্তর দেয়, আমি ফিরে যাচ্ছি রে, আজকেই। অনের গলায় এমন একটা কিছু ছিল যাতে অমৃতা ওর বাছা বাছা বিশেষণ প্রয়োগে বিরত থেকে বলে, দাঁড়া, তোর টিকিট কেটে দি তাহলে। তুই এয়ারপোর্ট পৌঁছো, তার মধ্যেই আমি তোর টিকিট মেল করে দেবো। নিশ্চিন্ত অনয় থ্যাংক ইউ বলার আগেই অমৃতা ফোনটা কেটে দেয়। অমৃতা অনয়ের সাথে এমএসসি পড়ত। ইউনিভার্সিটির পর ওর সাথে আর যোগাযোগ ছিল না। সিঙ্গাপুরে আসার কিছুদিন পরেই একটা ইন্ডিয়ান স্টোরে ওর সাথে দেখা হয়েছিল। অমৃতা আর ওর হাজবেন্ড আশিস দুজনেই এখন ওখানে সেটেলড। আশিস ডাক্তার, যদিও এখন কাজকর্ম অনেক কমিয়ে দিয়েছেন, বেশিরভাগই জনসেবা। আর অমৃতা একটা ইউনিভার্সিটিতে রেডিও ফিজিক্স পড়ায়। ওর কাছে বেশ কিছু ছেলে মেয়ে পিএইচডি করছে। অমৃতার দুই ছেলে মেয়ে, একজন অস্ট্রেলিয়া আর একজন জার্মানিতে পড়াশুনো করে। অনয়ের নিঃসঙ্গ বিবর্ণ প্রবাস যাপনে ওরাই ওর একমাত্র পরম ভরসার জায়গা। অমৃতাই না বলা সত্ত্বেও অনয়ের অনেক কিছু দায়িত্ব নিয়ে নিয়েছে। তা সে বিছানার চাদর বালিশের রোয়ার কেনাই হোক, বা মাসে একবার প্রফেশনাল এজেন্সি দিয়ে হাউস ক্লিনিং, সবটা নিজেই দাঁড়িয়ে থেকে করিয়ে দেয়। জর্জারি হলেও অমৃতারা ওকে জোর করে তাদের বাড়ি নিয়ে যায়। যুক্তি দেখায়, এমন একটেরে জায়গায় থাকিস যে মরে পড়ে থাকলেও জানতে পারবো না। এই একটি পরিবার যেন সত্যিই ওর কথা ভাবে। দোষের মধ্যে অমৃতা বড্ড ফাজিল, মুখের কোনো রাগ ঢাক নেই। তবুও ওর এই মমতাময়ী নিঃশব্দ স্পর্শ অনয়ের বর্ণহীন জীবনযাপনে একটা পরম ভরসা। সব হারানোর মাঝে একটুখানি পাওয়া। অমৃতা যে ফ্লাইটে টিকিট পেয়েছে সেটা ইন্ডিয়ান সময়ে ভোর রাত্রিরে চাঙ্গি পৌঁছবে, কাজে হাতে অনেকটা সময়। অনয় ছেলেটিকে জিজ্ঞেস করে, তোমার ফেরার কি তাড়া আছে? ছেলেটি উত্তর দেয়, না স্যার, আপনার গাড়ি লাগলে আমি থাকতেই পারি, কিন্তু আপনার খরচটা শুধু শুধু বাড়বে। অনয় বলে, সে বাড়ুক কে, তোমার আপত্তি না থাকলে আমি এয়ারপোর্ট না যাওয়া পর্যন্ত আমার সাথেই থাকতে পারো। কিন্তু কোথায় যাবে, কি করবে ভেবে পায় না। ছেলেটিকে জিজ্ঞেস করে, এখানে কাছাকাছি ভালো দোকান চেনো যেখানে জামা কাপড় পাওয়া যায়? ছেলেটি বলে, মলে যাবেন, ওখানে সব পাওয়া যায়। অনয় সেখানেই যাবে ঠিক করে। এয়ারপোর্টের কাছেই একটা বেশ বড় মল। সেখানে পৌঁছে ছেলেটিকে বলে, গাড়িটা পার্ক করে তুমি আমার সাথে এসো। ছেলেটি অবাক চোখে ওর দিকে তাকায়। অনয় উত্তর দেয়, এখানে তো আমি কিছুই চিনি না, তুমি সঙ্গে থাকলে একটু ভরসা পাবো। ওই ছেলেটির সহানুভূতিপূর্ণ ব্যবহার ওর মনে যে ভালো লাগার জন্ম দিয়েছে, তাই বিষময় সংসারের নিরন্তর গরল স্রোতে এক ফোঁটা অমৃতের মতো। সেই অমৃত আস্বাদের লোভটা ওরা কিছুতেই ছাড়তে পারে না। এই মুহূর্তে ওকেই ওর পরম আত্মীয় বলে মনে হয়। বার সব হারানো অনয় নিংড়ে নিতে চায় অমৃত বাড়ির প্রসাদ বিন্দু।
ভালো দোকান থেকে অমৃতার জন্য একটা ঢাকাই শাড়ি, আশিসদার জন্য পাঞ্জাবি, আর এই ছেলেটিকে জোর করে একটা পাঞ্জাবি কিনে দেয়। বলে, বড়রা কিছু দিলে না করতে নেই। ছেলেটি প্রশ্ন করে, নিজের জন্য কিছু নিলেন না? অনয় বলে, হ্যাঁ ঠিক আছে, নেব। তুমি পছন্দ করে দেবে? নিজের এই হ্যাংলামোর জন্য নিজেরই খারাপ লাগে। ভাবে ছেলেটি ওকে খারাপ ভাবছে না তো? ওর এই অতি আগ্রহ ওর মনে অনয়ের সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি করছে না তো? কিন্তু নিজেকে সংযত করতে পারে না। তীব্র সহানুভূতির আকাঙ্ক্ষা ওর সবটুকু দিয়ে শুধু ভালোবাসা কিনতে চায়। নিজের মনেই বলে, আসলে আমি নিজের পছন্দ করে কিছুই কিনতে পারি না। কোন জিনিসটা আমায় মানাবে সেটা আজকাল আর বুঝতে পারি না। ছেলেটি স্মিত হাসে, বলে, ঠিক আছে দাদা, আমি এটা বেছে দিচ্ছি, তবে ভালো মন্দ জানি না। আবারও চলকে পড়ে সেই লোভ, কারো মনোযোগের লোভ, তা সে যতই অনাত্মীয় হোক না কেন। নির্বান্ধব সংসারের এক কোণে পড়ে থাকা তার আত্মাকে ছেলেটির দাদা ডাকটা ছুঁয়ে দিল আবার। ওনার মনে হয় ও কি অ্যাটেনশন সিকার হয়ে যাচ্ছে? ও কি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে? এই দুদিনের এত বঞ্চনা ওকে কি ঠেলে দিচ্ছে কোনো এক অন্ধকারের অতল গুহায়? চাঙ্গিতে যখন এসে পৌঁছলো তখন সিঙ্গাপুরের সময় ভোর 4:30। এদেশে সূর্য 6:30-7টার আগে দর্শন দেয় না, কাজেই শহর এখন ঘুমে আচ্ছন্ন। এয়ারপোর্টের বাইরে এসে আরেক চমক, আশিস আর অমৃতা দাঁড়িয়ে আছে। ওকে দেখেই আশিস দুহাত বাড়িয়ে বলে, এসো শালাবাবু। আশিসকে শক্ত করে জড়িয়ে ধরে অনয় ডুকরে কেঁদে ওঠে। এতদিনের ফুটন্ত গরম লাভা তার উষ্ণত্ব ত্যাগ করে বুক ভাঙা কান্না হয়ে ঝরে পড়ে আশিসের সস্নেহ বাহু বন্ধনে। আশিস ওকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে, ওর মানসিক ধারাবর্ষণের শেষ বিন্দুটির জন্য অপেক্ষা করে। আর অমৃতা ওর পিঠে হাত বোলায়, ঠিক যেন মা শিশুকে আদর করছে তার কান্না থামানোর জন্য। জোর করে অমৃতারা ওকে নিজেদের বাড়ি নিয়ে আসে। আশিস বলে, একটা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ো, আর টেনে একটা ঘুম দাও দেখি। কাল জমিয়ে খাওয়া দাওয়া হবে আর ভর পেটটা আড্ডা। তোমার বন্ধুত্ব এখন অফ চলছে, কাজে সেও বাড়িতে, আর আমি তো কাটবে কাট। আশিস হো হো করে হেসে ওঠে। মনে হয় বুঝতেই পারে, ওরা বুঝেছে ওর জীবনে একটা বিপর্যয় ঘটে গেছে। কিন্তু অমৃতা যতই বাচাল হোক না কেন, মনে হয় নিজে থেকে কিচ্ছু না বলা পর্যন্ত কিছুই জানতে চাইবে না। সেটা খুব ভালো করেই জানে। রক্তচক্রের বিবর্তনে যারা তারা একান্ত নিজের হওয়ার ছিল, তারা ওকে শিশি বোতলওয়ালার কাছে বেচে দিলেও এই আপাত অনাত্মীয় মানুষগুলোই অনেক সত্যি বোঝে। আর এটাও বুঝলো। কাল ফোনে ওর গলা শুনেই অমৃতা ওর জীবনের দুর্যোগের আঁচ পেয়ে গেছে। অনেক কথা বাড়ায় না, ওষুধ খেয়ে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ক্লান্ত শরীর আর ওষুধের গুণে নিশ্চিন্ত আশ্রয়ে অচিরেই ঘুমিয়ে পড়ে। ঘুম যখন ভাঙলো তখন প্রায় বিকেল 5টা। জানলার পর্দা সরিয়ে অমৃতার বাগানের দিকে তাকায়। এখানে একটা বাদাম গাছ আছে, সেটা কোনো দিন ফল ধরতে দেখেনি অনয়। অমৃতা বলে, এটা ওর বাঁজা সন্তান, আর তাই এর বেশি যত্ন দরকার। গাছটার সব পাতা ঝরে গিয়ে আবার নতুন করে কচি পাতা আসছে। ও ভাবে, সত্যিই তো, মানুষের জীবনটা তো এরমই হতে পারে। সমস্ত গ্লানি বঞ্চনাকে ঝেড়ে ফেলে
আবার নতুন করে বাঁচার রসদ নিয়ে এগিয়ে যেতে পারে। এর মধ্যেই অমৃতার উদয়। কিরে, ঘুমিয়ে তো দিন কাবার করে দিলি, রাতটাও কাবার করবি কিনা দেখতে এলাম। এসে দেখি শূন্য দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছিস। আসলে জানিস তো, আমরাও এক একটা গাছের মতো, শুধু ছায়া দাও, ফল দাও, ফুল দাও, কিন্তু আমাদেরও যে যত্নের দরকার তার খবর কটা মানুষ রাখে? অনা জিজ্ঞেস করে, তুই কিছু জানতে চাইলি না যে? জীবন তোর, সিদ্ধান্ত তোর, আর তার ফলে কষ্ট পাওয়াও তোর। আমি জেনে কি করব বল? ব্যাকুল নয়, আর পারছি না রে। আমার সব শেষ হয়ে গেছে, সমস্ত স্মৃতি আজ বিষ হয়ে গেছে। আমায় একটু হেল্প করবি এটা থেকে বেরোতে? সে আমি না বললেও করতাম গুরু, শুধু তোকে বাজিয়ে দেখলাম যে তুই হেল্পটা নেওয়ার মতো উপযুক্ত হয়েছিস কিনা। চল তাহলে সমুদ্রে নাইতে যাই। ও জিজ্ঞেস করে, সেটা আবার কিরকম ব্যাপার? আরে ক্যাবলা, আমরা সবাই দুদিনের জন্য সিলোসো বিচ যাচ্ছি, তোকেও সাথে নিচ্ছি। তুই তো এখন 1 সপ্তাহ ছুটিতেই আছিস। ওরা বুঝতেই পারে এসব ওরা ওর জন্যই প্ল্যান করেছে। সত্যি এদের কাছে ওর কৃতজ্ঞতার শেষ নেই। কৃতজ্ঞ মুখে বলে, তুই যা বলবি এখন থেকে তাই করব, শুধু শুধু আমায় একটু হেল্প কর। সিলোসোতে আগেও এসেছে, এখানে বড্ড ভিড়, তবে নানান রকম লোকজন আর তাদের নানান রকম কার্যকলাপ। এবারে বেড়াতে আসাটা অনেক খুব উপভোগ করেছে। অমৃতা আর আশিস সব রকমভাবে চেষ্টা করেছে কিভাবে অনায়কে ভালো রাখা যায়। ওদের প্রতি নিয়ত ভালোবাসার স্পর্শ অনয়ের পিপাসু মন একেবারে চেটে পুটে নিয়েছে। লোভী অনয় বারবার পেতে চেয়েছে ওদের আন্তরিকতার সস্নেহ ছোঁয়া। ওই দুদিনের অভিজ্ঞতা ওকে যতটা নিঃস্ব করে দিয়েছিল, রিক্ত করে দিয়েছিল, এই দুদিনের অভিজ্ঞতা ওকে ততটাই ঋদ্ধ করেছে ভালোবাসার বিশ্বাসে। এর মধ্যেই একদিন আশিস বলে, শালাবাবু, আমার মনে হয় তুমি একটু কোনো সাইকোলজিস্টকে মিট করো। তোমার ভিতরে যা জমে আছে সে হেল্প করবে তোমায় তার থেকে বেরিয়ে আসতে। ও উত্তর দেয়, "আহ, কিন্তু দাদা, আমি তো কাউকে চিনি না।" আশিস বলে, আমি ঠিক করে দেব, শুধু সে যা যা বলবে তোমায় সেটা শুনে চলতে হবে। অমৃতা ফোড়ন কাটে, বাংলা বলে বোঝে এইরকম কাউকে দিও, না হলে ওর মনের ভাব বোঝাতে পারবে না। আশিস বলে, দেখছি, আমি সব ঠিকঠাক করে তোমায় জানাবো। আজ অনয়ের সাইকোলজিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট। ভদ্রমহিলাকে আশিসই ঠিক করে দিয়েছে, বাঙালি, নাম মিসেস পরমা ঘোষ। উনি এদেশে বছর 6 আছেন। অমৃতারা ব্যক্তিগতভাবে ওনাকে চেনে বলল। অনেক ঠিক 3টের সময় ওনার চেম্বারে আসে। খুব রুচিসম্মতভাবে সাজানো রিসেপশন। একটি তামিল মেয়ে রিসেপশনে বসে। অনেক তাকে বলে, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট এট 3 উইথ। কথা শেষ করার আগেই মেয়েটি বলে, মিস্টার ব্যানার্জি, আই গেস। ওনাকে বসতে বলে উঠে যায়। কিছুক্ষণের মধ্যেই এসে বলে, প্লিজ কাম মিস্টার ব্যানার্জি। মিসেস ঘোষের চেম্বারে আসে ও। চেম্বার বললে ভুল হবে, ঘরটা বেশ বড় আর আশ্চর্যজনকভাবে সমস্ত সাদা। ঘরের রং সাদা, মাঝখানে একটা বড় চৌকো টেবিল, তাতে সাদা কাভার, একধারে একটা লম্বা সোফা, সেটাও সাদা। তার সামনে একটা ছোট কফি টেবিল রাখা, উপরে একটা সাদা নেটের কাভার।
আর তার উপর সাদা ফুলদানিতে কিছু সাদা লিলি। ঘরটার কোণে একটা বড় বুকশেলফ, সেটাও সাদা রং করা। বড় টেবিলের সামনে দুটো চেয়ার, আর টেবিলটার ওপর কিছু রাইটিং প্যাড, একটা ফুলদানি, তাতে সাদা গোলাপ, একটা রেকর্ডার, একটা পেন স্ট্যান্ডে কিছু পেন, আর একটা ফটো স্ট্যান্ড, তাতে টাটকা সাদা ফুলের মালা। টেবিলের পেছনের চেয়ারটায় মিসেস ঘোষ বসেছিলেন। অনেক ঢুকতেই উঠে দাঁড়ালেন। ভদ্রমহিলার বয়স এই 42 থেকে 45-এর মধ্যেই হবে। পরনে সাদার উপরে কালো চেক শাড়ি, কর্পোরেট প্লিট করে পরা, লম্বা হাতা কালো ব্লাউজ, এক হাতে একটা কালো ব্যান্ডের ঘড়ি, চুলটা একটা লম্বা বিনুনি করা, আর কপালে একটা কালো টিপ। এত সব সাদার মাঝে ওনার এই কালো পোশাক একটা সিলুয়েটের মতো লাগলো অনয়ের। ওকে বসতে বলে ভদ্রমহিলা নিজেও বসলেন। মুখে আদ্যন্ত পেশাদারিত্বের ছাপ। অনেকে বললেন, বি কমফোর্টেবল মিস্টার ব্যানার্জি। অনয় বসতে বসতে মিসেস ঘোষকে জিজ্ঞেস করে, আপনাকে না আমি আগে কোথাও দেখেছি। উনি উত্তর দিলেন, হ্যাঁ, আশিস তার ছেলের পৈতেতে। উনি আমার ডিস্ট্যান্ট কাজন। এই আলাপচারিতা ভদ্রমহিলা কিন্তু এগোতে দিলেন না। মুখে আবার সেই পেশাদারিত্ব ফিরিয়ে আনলেন। অনেক ভাবতে লাগে, শেষ যখন এনাকে দেখেছিল তখন ওনার মাথায় সিঁদুর ছিল। অবশ্যই এদেশে বহু বাঙালি বিবাহিতাই কাজের জায়গায় সিঁদুর টিঁদুর পরেন না, কিন্তু কোনো অনুষ্ঠানে দেখলে বোঝা যায় তারা বিবাহিতা। পরমা প্রশ্ন করেন, কিছু ভাবছেন মিস্টার ব্যানার্জি? অনেক চমকে বলে, না না, কোথা থেকে শুরু করবো আসলে তাই ভাবছি। আপনার ছোটবেলা থেকে শুরু করুন, যবে থেকে মনে করতে পারেন। আর হ্যাঁ, ফোনটা সুইচ অফ করুন। আমাদের কথাবার্তা আমি রেকর্ড করব আমার অ্যানালিসিসের জন্য। আশা করি আপনার আপত্তি নেই। অনেক ফিরে যায় সেই ছোট্টবেলার মফস্বলের দিনগুলোতে। ক্লাস 1-এর অনয় টিনের সুটকেস নিয়ে বাবার সাইকেল চড়ে স্কুলে যাচ্ছে। ক্লাসে কান ধরে বেঞ্চির ওপর দাঁড়াচ্ছে। বাড়ি ফিরে দৌড়ে মাকে জড়িয়ে ধরছে। পরের ভাইটাকে কোলে তুলে চটকাচ্ছে। পরমা ভাবলে সেই মুখে অনয়ের কথা শুনছেন। একটু বড় অনয় স্কুলের প্রাইজে পাওয়া বই আর মেডেল নিয়ে দৌড়ে বাড়ি ঢুকছে। বাবা মার মুখ গর্বে জ্বলে উঠছে। বাবা বলছেন, আমার ছেলে। মা বলছেন, না না, আমার ছেলে। বলতে বলতে অনয়ের দু চোখ ভেসে যাচ্ছে। পরমা থেকে থেকে টিস্যু পেপার বাড়িয়ে দিচ্ছেন জল মোছার জন্য। অনেক বিব্রত হয়ে বলল, সরি, ট্রুলি সরি ফর বিং সো ইমোশনাল। পরমা উত্তর দিলেন, ইটস অল রাইট, ইউ ক্যারি অন। হায়ার সেকেন্ডারি পর জয়েন্টে প্রথম 100 জনের মধ্যে স্থান করা অনয়। বাবা বলছে, অনেক খরচ রে ইঞ্জিনিয়ারিং পড়াতে, অত আমি পারবো না, তুই বরং এখানেই কলেজে ভর্তি হয়ে যা। দুঃখী অনয় ছাদের সেই টিনের ঘরে চুপচাপ বসে ভাবছে, সত্যি তো, কি করে বাবা পারবে, আরও তো 3টে ভাই বোন আছে। কলেজে ভর্তি হওয়ার পর টিউশন পড়াতে যাওয়া নয়, পার্ট 1-এ ফার্স্ট ক্লাস পাওয়া নয়, আর তারপর সেই দিনগুলো। আজ নয়, কেন জানি না নিজেকে আর সামলাতে পারছে না। শুকনো রুক্ষ ছিবড়ে হয়ে যাওয়া অন্তরকে আজ কেউ যেন ফুলকু ধারায় ভুলিয়ে দিয়েছে। কথায় কথায় দু চোখ ভেসে যাচ্ছে। এবার ওনার থামে। পরমা রেকর্ডার বন্ধ করে বলে, আপনাকে কতগুলো পার্সোনাল প্রশ্ন করব। অনয় মাথা নেড়ে হ্যাঁ বলে। আপনার ডেট অফ বার্থ কবে? অনয় উত্তর দেয়। পরমা বলে, আপনি তো 54।
তবে যে বললেন 55? ও উত্তর দিল, ওই হলো 54+ আর 55-এ কি আর এমন তফাৎ। পরমা বলেন, ওই হলো না। আগে নিজেকে জানতে হবে খুব ভালো করে। আপনি যদি 54+ হন, তবে তাই বলবেন। নিজের বয়স 1 বছর বাড়িয়ে কি হবে? এইবার নেক্সট প্রশ্ন। এই লাস্ট 29 বছরে আপনি কোনো সম্পর্কে জড়িয়েছেন? ও উত্তর দেয়, না, আমি দুদিন আগে পর্যন্ত আমার পুরনো সম্পর্ক থেকে বেরোতেই পারিনি। সব সময় মনে হয়েছে আমি তাকে ঠকিয়েছি। একটা গিল্ট আমায় তাড়া করে গেছে এতদিন। কোনো ক্যাজুয়াল ডেটস? হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। ও উত্তর দেয়, না, সেরকম কোনো সম্পর্ক আমার কোনো দিন হয়নি। নট ইভেন অ্যান ওয়ান নাইট স্ট্যান্ড। কোনো শারীরিক সমস্যা? ডায়াবেটিস, হাইপারটেনশন বা থাইরয়েড? অনেক মাথা নেড়ে না বলে। পরমা খসখস করে কাগজে কিছু লিখছিলেন। এবার ওনার লেটার হেডটা টেনে নিয়ে কতগুলো রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতির একটা করে লাইন লিখে দেন। বলেন, রোজ এই গানগুলো ফ্রি টাইমে শুনবেন, কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন, ভাববেন, নিজেকে রিলেট করবেন গানগুলোর সাথে। আর সকালে 1 ঘন্টা জিম এক্সারসাইজ করবেন, আর সন্ধেবেলায় 1 ঘন্টা সুইমিং করবেন। শারীরিক ক্লান্তি যখন মানসিক ক্লান্তিকে ওভারপাওয়ার করে, তখন শরীরই যেতে, মন নয়। মানসিক ক্লান্তি আপনাকে ঘুমোতে দেবে না, আর শারীরিক ক্লান্তি আপনাকে জাগতে দেবে না। চেষ্টা করুন এই রুটিনে চলতে। আমরা আবার 1 সপ্তাহ পর নেক্সট সেশনে বসবো। পরমা উঠে দাঁড়ান। অনয় বোঝে সময় শেষ। জিজ্ঞেস করে, কনসালটেশন ফি কিভাবে দেবে? পরমা উত্তর দেন, রিসেপশনে আপনাকে বলে দেবে। ভালো থাকবেন। নমস্কার করে অনয় বেরিয়ে আসে। জীবনে এই রকম কঠিন মানুষ অনয় দেখেনি। ওর ধারণা ছিল সাইকোলজিস্ট একটু গল্প করে ওকে সহজ করে নিজেই বুঝে যাবে ওর সমস্যাটা কোথায়, আর তার সমাধান দিয়ে দেবে। কিন্তু ইনি তো তার ধারে পাশেও গেলেন না। ওকে দিয়েই ওর পেটের কথা টেনে বার করে নিলেন। তবে এই প্রথম নিজের সব কথা কাউকে বলতে পেরে ওরা নিজেকে খুব হালকা অনুভব করছে। বিশাল জগদ্দল পাথরের এক প্রহেলিকা যেন পথ করে দিল এক নতুন সূর্যোদয়ের। এবার কি সত্যি অনয়ের এই দুর্বিষহ জীবনের দুর্ভেদ্য দরজা ভেঙে পড়বে? ওর জীবনে কি সত্যি আসবে কোনো নতুন ভোর? এইভাবে 4 মাস কেটে গেছে। অনয় এখন অনেক জন্মনে, অনেক সাহসী, নিজের স্বার্থের কথা বুঝতে শিখেছে। রোজ জিম আর সাঁতারে তার লম্বা চেহারা এখন বেশ ছিপছিপে আর সুঠাম। এর মধ্যেই বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে ও কোনো কাগজে সই করবে না। বড় ভাই তম্বি করেছে যে তারা অলরেডি অ্যাডভান্স নিয়েছে। এখন অনয় এইসব ঝামেলা করে তাদের বিপদে ফেলতে চাইছে। তাতে অনয় উত্তর দিয়েছে, আমার 30টা বছর ফিরিয়ে দিত, যাতে বলবি তাতেই সই করে দেব। ভাই বুঝে গেছে এ এখন বড় কঠিন ঠাঁই, এখানে সুবিধে করা খুব মুশকিল। নিষ্ফল পুচ্ছ আস্ফালনে দাদাকে কয়েকটি বাছা বাছা গালি দিয়ে ফোন রাখার আগে অনয় তাকে বলেছে, এই শিক্ষাই ছাত্রদের দিস নিশ্চয়ই। অনয় এখন নিজেকে ভালোবাসতে শিখেছে। মাসে একবার সেনোতে যায়, নিজের যত্ন নেয়। সপ্তাহে 1 দিন করে সিনেমা দেখতে যায়, আর 1 দিন করে পরমার সাথে সেশন চলছে এখনো। তবে আর 1-2 সেশনই বাকি। অনেক নিজেই বুঝতে পারছে ওর পরিবর্তনটা। এর মধ্যেই একটা শনিবার একটা ঢাউস ব্যাগ নিয়ে অমৃতা এলো সকাল সকাল। অনয় ইয়ার্কি করে বলে, কিরে, গৃহত্যাগিনী হলি নাকি? এত বড় ব্যাগ হাতে যে বড়।
অমৃতা গুছিয়ে সোফায় বাবু হয়ে বসে, বলে, বেড়ে একটা কফি বানিয়ে এখানে এসে বস, তোর জন্য একটা জিনিস এনেছি। আয়েশ করে কফির মাগে চুমুক দিতে দিতে অমৃতা বলল, আর বলিস না, আমার পিস্তুত যার বোন একটা দোকান খুলেছে দেশে, খুব ভালো দোহার বানাচ্ছে। ছেলে মেয়ের জন্য দুটো নিলাম, আর তোর জন্য একটা, তোরটা অবশ্য ডবল সাইজ। বলে চোখ মারে। ওনা জানে অমৃতা এইরকমই, কেউ কোথাও নতুন কিছু করলে তাকে মোটিভেটও করবেই, আর নানান জিনিস কিনে কিনে ঘর ভরাবে। ওর এই অন্যের জন্য ভাবার বৈশিষ্ট্য ওনার জীবনটা অনেকটা সূত্রে দিয়েছে। নিজেকে নিয়ে নতুন করে ভাবতে শিখেছে অনয়, ওদেরই হাত ধরে। যে অন্ধকার গুহায় ও বন্দি ছিল, অমৃতা আর আশিস দাই ওকে টেনে সেখান থেকে বার করেছে। অমৃতা বলে, হাঁ করে কি ভাবছিস? ফাঁকা বাড়িতে আমার শ্লীলতাহানি করিস না আবার, তোর তো উপসী দশা। নিজের রসিকতায় খিলখিল করে হেসে ওঠে। অনয়ও ইয়ার্কি করে বলে, এই আমি ব্রহ্মচারী জানিস না? অমৃতা সুর করে বলে, পুরুষের ব্রহ্মচর্য স্পর্ধায় যে। এবার দুজনেই প্রাণ খুলে হো হো করে হেসে ওঠে। একটু ভালো করে দুপুরে রান্না করতো, একেবারে খেয়ে দে বিকেলে যাব। বেশি না, মুসুর ডাল, আলু পোস্ত আর অমলেট। অমৃতা বলে। তারপর জরুরি কিছু মনে পড়ে গেছে এমনভাবে অনয়ের দিকে সরে এসে বলল, হ্যাঁ রে, তোর কাউন্সেলিং কেমন চলছে? তা কাউন্সেলিং এর টানে সেখানে যাস নাকি কাউন্সিলরের? আবারও একবার চোখ মারে, স্বগতোক্তি করে বলে, মেয়েটা খুব দুঃখী জানিস, বর মেয়ে দুজনেই কোভিডে মারা গেল। তোর আশিসদা যখন বলল তোকে পারকে রেফার করেছে, আমি বলেছিলাম, আরে ও তো নিজেই ট্রমাতে, ও কি করে এ আপদকে ঠিক করবে। পরে আশিস ডিটেলে বলাতে বুঝলাম তোর জন্য ওই বেস্ট, ঠিক হলে তুই ওর হাতেই হবি। অনয় এইবার বোঝে কেন পরমার ওই সাদা কালো রহস্য। মানুষের মনের অন্ধকার কাটায় যে, সে তো নিজেই আঁধার বাসিনী। ও বুঝতে পারে পরমার মনের গভীর গোপন বেদনার কারণটা। অন্ধকারের উৎস থেকে যে আলো উৎসারিত হয় তা অন্যদের আলোকিত করে, কিন্তু যার প্রদীপের আলোয় অন্যরা আধার কাটিয়ে আলোয় উদ্ভাসিত হয়, সে যে ক্রমাগত অন্ধকারে হারিয়ে যাচ্ছে। তার পাশে কি কোনো অমৃতা থাকবে না তার হাতটা ধরে টেনে বার করে আনতে? অনেক জিজ্ঞেস করে, তোরা কিছু করছিস না কেন? উনি তো তোদের রিলেটিভ। অমৃতা উত্তর দেয়, রিলেটিভ আর কি, সে ওই সইয়ের বউয়ের বকুল ফুলের বনপো বউয়ের ভাগ্নি জামাই টাইপ। নিহাত এদেশে থাকে তাই, তবে আশিসের সাথে যোগাযোগ আছে। আমি আবার ননদ যা এদের একটু এড়িয়ে চলি, বুঝলি? বলে আরেক প্রশ্ন হেসে গড়িয়ে পড়ে। খেয়ে দিয়ে অনেক গল্প করে আগামী রোববার ওর বাড়ির লাঞ্চে নেমন্তন্ন করে অমৃতা বিকেলবেলা বাড়ি গেল। অনয়ের মনটা পরমার কথা ভেবে খুব খারাপ হয়ে গেল। ভদ্রমহিলা এত প্রফেশনাল যে যেচে পড়ে ওর সঙ্গে কথা বলা অসম্ভব, কিন্তু নিজের অভিজ্ঞতায় বোঝে ওর জন্য কিছু না করলে মেয়েটা হারিয়ে যাবে। কে হবে ওর মধুসূদন দাদা? রোববার সকালে অমৃতার ফোন। অনয় তখন জিমে। শোন, একটা বিপদ হয়েছে, পারোর গাড়ি খারাপ হয়ে গেছে। ও উত্তর দেয়, গাড়ি খারাপ হয়ে গেছে তো মেকানিক ডাকতে বল, আমি কি করব? অধৈর্য অমৃতা বলে। আমার পুরো কথাটা শোন আগে, তারপর তোর এক্সপার্ট কমেন্ট দিস।
ও তোর বাড়ির কাছেই ওই তেপান্তরের মাঠেই থাকে। ও তোদের কমপ্লেক্সের গেটের কাছেই দাঁড়িয়ে আছে। ওকে রিসিভ কর আর নিয়ে আয় আমাদের বাড়ি। অনয় বলে, আমি এখন জিমে, আমার একটু সময় লাগবে। অমৃতা উত্তর দেয়, নিকুচি করেছে তোর জিমের। এক্ষুনি যা আর ওকে রিসিভ করে তোর বাড়িতে বসা, তারপর রেডি হয়ে দুটিতে হ্যান্ড ইন হ্যান্ড আয়। এই বলে একটা ফিচেল হাসি দিয়ে ফোনটা কেটে দিল। এই প্রথম অনয়ের সুযোগ হয় পরমার সাথে প্রফেশনের বাইরে গিয়ে কথা বলার। ও প্রায় দৌড়তে দৌড়তে গেটের কাছে যায়। পরমা সেই কঠিন মুখে দাঁড়িয়ে ওকে দেখে একটা মেকি হাসি দিয়ে বলেন, বড় বিব্রত করলাম না? অনয়ের জিমের ফিটেড পোশাকে ওর শরীরের খাঁজগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। পরমা একবার ওর দিকে এমন একটা দৃষ্টিতে তাকান যে অনয়ের একটু অস্বস্তি হয়। বলে, আপনি এখানে প্লিজ একটু গেস্ট রুমে বসুন, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। এবার পরমা একটু প্রগল্ভ হয়, মিষ্টি হেসে বলেন, কেন, আপনার বাড়িতে যেতে পারি না? ও চমকে যায়, তুতলে বলে, না না না, মানে না না, সে কি কথা, নিশ্চয়ই আসুন না। আসলে আমি একা থাকি তো, তাই আর কি। বারবার শাসন করা অনয়ের মনে হঠাৎ করেই ভ্রমরের গুনগুন। নিজেকে বোঝায় এটা সে কি করছে। ওর সাথে পরমার্থ নিতান্তই পেশাদারিত্বের সম্পর্ক, এর বাইরে আর কিচ্ছু নেই। ওর মনে পরমার জন্য শুধুই শ্রদ্ধা। পরমার যে লড়াই, তাকে অনেক কুটনিশ জানায়। শ্রদ্ধা বিনত মনোভাবের বাইরে আর কিচ্ছু থাকে না, থাকতে নেই। আর তাও ওর এই পড়ন্ত বেলার বয়সে। এই বয়সে কিশোরের মন উচাটন ভীষণ যে বেমানান। বারবার নিজের মনকে চোখ রাঙায়, বকে ধমকে তাকে শান্ত করে। অমৃতার বাড়িতে আজ হলো দুজনেই নিমন্ত্রিত। ওনার তো এই বাড়ি নিজের সেকেন্ড হোম, কাজে নিমন্ত্রিত বলে আলাদা কিচ্ছু ব্যাপার নেই। তবে পরমার হাবভাব দেখে মনে হলো ওদের সাথে সেও যথেষ্ট স্বচ্ছন্দ। যতই অমৃতা বলুক না কেন, ননদ যাদের আমি এড়িয়েই চলি, কিন্তু আসলে ব্যাপারটা অন্যরকম। এর মধ্যে অমৃতা একটা কাজ করল। অনয় যে শাড়িটা অমৃতার জন্য নিয়ে এসেছিল দেশ থেকে, সেটা বার করে পরমাকে দিয়ে বলল, ননদিনী, তোর জন্য আমার বন্ধু এই শাড়িটা আমায় দিয়ে দেশ থেকে আনিয়েছে, দেখ তো পছন্দ হয় কিনা। অনয়ের অবাক চোখের সামনে পরমার আবার অস্বস্তি পরিষ্কার, কিন্তু মুখে এক মুঠো গোলাপি আবির হঠাৎই লেগে হারিয়ে গেল। কাঠিন্য ফিরিয়ে এনে বললেন, এসবের কি দরকার ছিল? আপনি আমার কনসালটেন্সি নিয়েছেন আর তার ফিসও দেন, এইসব দিয়ে আমায় বিড়ম্বনায় কেন ফেললেন? আজ অনয় একটু সাহসী। বিড়ম্বনার কি আছে? আপনি আমায় নিজেকে নতুন করে চিনিয়েছেন। মনে করুন না, এটা আমার তরফ থেকে একটা কৃতজ্ঞতার প্রণামী। ফাজিল অমৃতা হাসতে হাসতে বলে, প্রণামী প্রণামী নয়, বল ভালোবাসার উপহার। আবার চকিত আবিরের ঝলকানি। কিন্তু গম্ভীর পরমা উত্তর দিলেন, আমি কিন্তু এটাকে ফিস হিসেবেই নিলাম। আপনার লাস্ট সেশন দুদিন পরেই, সেদিন কিন্তু কিছু পে করবেন না। এবার আবার মুখে সেই পেশাদারিত্বের কঠোরতা। অনয় ভাবে, অমৃতা আজ কেন ওকে এরম করে বিপদে ফেলছে? ওর এই বাচালতায় অনয়ের সম্পর্কে মেয়েটি কি খারাপ ভাবছে। এমনিতেই পরমা ভীষণ প্রফেশনাল। অমৃতার সাথে যে সম্পর্কই থাকুক না কেন, অনয়ের সাথে তার পুরোটাই পেশাদারিত্বের সম্পর্ক। অমৃতা ওকে বলে, আয় তো আমায় একটু হেল্প কর,
ওরা ভাই বোন গল্প করুক, তুই ধম্মেশ্বরের মতো এখানে বসে থাকিস না। ওর সাথে যেতে যেতে অনেক রেগে উঠে অমৃতাকে বলে, এটা কি করলি তুই? ওই শাড়িটা তো আমি তোর জন্য এনেছিলাম, পছন্দ হয়নি বললেই পারতিস, এইভাবে আমায় অপমান করলি কেন? অমৃতা অবশ্য তাতে বিন্দুমাত্র বিচলিত হলো না, অনার গাল টিপে দিয়ে বলল, তোর থেকে আমি লাল সাদা বেনারসি নেব বউ বরণের জন্য। অমৃতার কোনো কথার মাথা মুন্ডু অনয় বোঝে না। অমৃতা আবার রহস্য করে বলে, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। অমৃতাকে আজ যেন চূড়ান্ত বাচালতায় পেয়েছে। প্রতি পদে পদে অনয়কে অপদস্থ করবে, এটা ও যেন আজ ঠিক করে নিয়েছে। তবে আজ ওর সাথে দেখা যাচ্ছে আশিসও যোগ দিয়েছে। খাওয়া দাওয়ার পর সবাই যখন বসে গল্প করছে, আশিস হঠাৎ বলে, অনয়, এবার তুমি একটা বিয়ে করো। চমকে ওঠে অনয়, বলে, আশিস দা, তোমারও কি মাথাটা খারাপ হয়ে গেল অমৃতার সাথে থেকে থেকে? পরমার মুখ আবার সিঁদুর রাঙা, সেটা লক্ষ্য করে অনয়, বলে, এইসব আর কি করলে আমি চলে যাব, কিন্তু আর আসবো না তোমাদের বাড়ি। হঠাৎ অমৃতা খুব দুঃখ দুঃখ মুখে অনয়কে বলে, তুই কি জানিস পারো দেশে ফিরে যাচ্ছে? আর যাবে নাই বা কেন? এখানে ওর আছে কে? ওখানে গিয়ে দাদা বৌদির সংসারে দাসীবৃত্তি করবে। প্র্যাকটিস কি আর নতুন করে জমাতে পারবে? কত করে বারণ করছি, শুনছে না। অনয় তাকায় পরমার দিকে। এবার সেই চোখে এক চোখ বিষাদের ছায়া। কোথা থেকে কি হয়ে যায়, অনয় সব বাধা ভেঙে যায়। মনের মধ্যে আবারও সেই পেয়ে হারানোর যন্ত্রণা। উত্তেজিত হয়ে বলে, সেটা হতে পারে না, উনি ফিরে যেতে পারেন না, আমি ওনাকে যেতে দেব না। অনয়ের গলায় এমন একটা কিছু ছিল, পরমে আমার মুখ তোলে, বলে, পারবেন আমায় আটকাতে? অনয় বলে, অবশ্যই। এবার অমৃতার সংযোজন, কি পরিচয় আটকাবি তুই? তুই কে ওর? যদি উনি চান। উঠে গিয়ে পরমার হাত ধরে বলে, আমরা বাকি জীবনটা কি একসাথে কাটাতে পারি না? পরমার চোখে জল, মুখে নিঃশব্দ সম্মতি। আর অমৃতা রহস্যময়ী খিলখিলে হাসিতে অনয়ের পিঠে একটা কিল মেরে বলে, কত রঙ্গ দেখালে সখা, নেই তার লেখা জোখা। দুটি পরিজন থেকে নির্বাসিত মানুষ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে একে অন্যের দিকে, এক ঘরে ফেরার গানের অপেক্ষায়, এক আগামীর প্রস্তুতির অপেক্ষায়। দুঃখ রাতে হে নাথ কে ডাকিলে জাগি হেরিনু তব জাগি হেরিনু তব প্রেম মুখ ছবি দুঃখ রাতে হে নাথ কে ডাকিলে হেরিনু উষালোকে বিশ্ব তব কোলে
জাগে তব নয়নে জাগে তব নয়নে প্রাতে শুভ্র রবি দুঃখ রাতে নাথ কে ডাকিলে শুনিনু বনে উপবনে আনন্দ গাথা শুনিনু বনে উপবনে আনন্দ গাথা আশা হৃদয়ে বহি আশা হৃদয়ে বহি নিত গাহে কবি দুঃখ রাতে নাথ কে ডাকিলে আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। খুব ভালো থাকবেন। ডাকি